বন্ধুরা, আজকে আপনাদের একটা জিনিস ভালো করে বোঝানোর চেষ্টা করছি, যেটা সমস্ত মা বোনেদেরই এখন মাথার সবথেকে বড় হেডেক হয়ে দাঁড়িয়েছে। যে অন্নপূর্ণা ভাণ্ডারের অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা নতুন বেরিয়েছে, সার্কুলেট হয়েছে, সেটা কিভাবে ভরা হবে। তো আমিও নিয়ে এলাম, আমার বাড়িতে দুজন আছে ক্যান্ডিডেট, তাদের ফর্মটা ভরার জন্যে। তো সেই জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো এইটা হচ্ছে আপনার অন্নপূর্ণা যোজনার 11 পাতার কমপ্লিট একটা সেট। সেটা কিভাবে ভরবেন। প্রথমে দেখুন লেখা আছে পরিবারের প্রধানের নাম, হেড অফ ফ্যামিলি। মানে হচ্ছে আপনার পরিবারে যদি আপনার বাবা মা ছেলে মেয়ে থাকে, তাহলে বাবার নামটা হবে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি। তো এইখানে আপনি আপনার পুরো নামটা লিখবেন। হেড অফ দ্য ফ্যামিলি মানে যে বাড়ির গার্জেন, তার নামটা পুরোটা এইখানটা লিখতে হবে। তার পরে হচ্ছে তার ডেট অফ বার্থ, মানে হেড অফ দ্য ফ্যামিলি ডেট অফ বার্থটা এখানে লিখতে হবে। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। ডেট অফ বার্থ লেখার পরে যেটা আপনার আধারে যে বই ডেট অফ বার্থটা আছে, কিংবা ভোটার কার্ডে যে ডেট অফ বার্থটা আছে, সেটাই এখানে লিখবেন। আর আধার কার্ড যে ব্যাঙ্কে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে, সেই আধার কার্ডে যে নামটা লেখা আছে, সেই নামটাই এখানে লিখবেন। তারপরে উনি পুরুষ, মহিলা বা অন্যান্য, উনি আপনার মাও হতে পারেন, আপনার বাবাও হতে পারেন। যদি বাবা হন তাহলে পুরুষ, যদি মা হন তাহলে মহিলা, টিক মেরে দেবেন। তারপরে পরিবারের প্রধানের আধার নাম্বার, মানে আপনার বাবা যদি পরিবারের প্রধান হয়, তার উনার আধার নাম্বারটা এখানে লিখবেন। ওনার যদি ডিজিটাল থাকে, রেশন কার্ড থাকে, সেই রেশন কার্ডের উপরে দেখবেন রেশন কার্ডের আইডি নাম্বারটা লেখা আছে, সেই আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। পরিবার সদস্য সংখ্যা, আপনার পরিবারে কতজন সদস্য আছে, বাচ্চা থেকে আপনার বাবা পর্যন্ত কতজন সদস্য হলো। 4 হলে 4, 5 হলে 5, 6 হলে 6, মানে ইনক্লুডিং আপনার বাবাকে নিয়ে, কিন্তু যতজন সদস্য হচ্ছে বাবা মা ভাই বোন বা যারা বয়স্ক হয়ে গেছেন, তাদের যদি বা মানে ছেলে মেয়েও থাকে, বাচ্চারা থাকে, তাদেরকে ইনক্লুড করে এটাকে পুরোটাকে লিখতে হবে, কতজন সদস্য। এবার আপনার বাড়ির পুরো ঠিকানাটা দেবেন। এটাতে আপনার বাড়ির পুরো ঠিকানাটা এখানে লিখে দিবেন। আর এইখানে বাবার ফোন নাম্বারটা দেবেন, যে নাম্বারটায় বাবার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, সেই ফোন নাম্বারটাই এইখানে দেবেন, অন্য কোনো ফোন নাম্বার দেবেন না। তারপরে এইটা আসছে আপনার আপনার পরিবারের প্রধান, মানে বাবার সাথে সদস্য যাদের দেবেন, ছেলে মেয়ে ওয়াইফ বা নাতি নাতনি, যেই আছেন, তাদের সঙ্গে কি সম্পর্ক। প্রথমে লিখবেন সদস্য নম্বর 1, মনে করুন মায়ের নাম দিলেন, এখানে মায়ের নাম লিখলেন। তারপরে জন্ম তারিখ, তারপরে তার লিঙ্গ, মা হলে ফিমেল লিখবেন বা মহিলা লিখবেন। এখানে ওই মায়ের আধার কার্ড নাম্বারটা এখানে দেবেন। আর উপরে যে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এইখানে লিখে দেবেন স্ত্রী বা ওয়াইফ, যা একটা কিছু লিখে দেবেন এইখানটাতে। তারপরে সদস্য নম্বর 2, যদি আপনার ছেলে থাকে, ছেলের নাম লিখলেন, জন্ম তারিখ, তার লিঙ্গ। এরপরে সেকেন্ড পেজে আসছি, এই করে লিখলেন। তারপরে তৃতীয় নম্বর, যদি আপনার মেয়ে থাকে, তার মেয়ের নাম্বার লিখলেন। আর এই যে সাইডে আপনার লেখা আছে দেখুন, এই যে হ্যাঁ, মানে আপনার ওয়াইফ যদি অন্নপূর্ণা যোজনা আগের থেকে, মানে আগে যদি লক্ষ্মী ভাণ্ডারে তার নাম থেকে থাকে,
বা উনি যদি এখন নতুন আবেদন করছেন এই হ্যাঁতে টিক মারবেন। আর যদি উনি এটা এলিজিবল নন তাহলে টিক মারার দরকার নেই। এইখানে পরিবারের সংখ্যা সবার দেওয়ার পরে এইখানে আপনার মেয়ের বয়স যদি মনে করুন 25 বছরের বেশি হয় আর সে যদি লক্ষ্মী ভাণ্ডার পেতে থাকে, তা সেও যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন তাহলে এইখানে হ্যাঁ লিখে দেবেন। আর যদি না নেওয়া মানে বয়স যদি কম হয় 25-এর কম হয় তাহলে সে না লিখতে পারে, না লিখতে হবে না, এটা মানে ব্ল্যাঙ্ক রেখে দেবেন। এরপরে যদি আপনার সদস্যের মধ্যে কোনো বাচ্চা থাকে, মানে কোনো আপনার ছেলের বিয়ে হয়ে গেছে, তার বৌমার নামও এই সদস্যের মধ্যে আসবে, তারপরে তার ছেলে মেয়ের নামও এই সদস্যের মধ্যে আসবে। সদস্যগুলো এখানে লেখার পরে এইটা হয়ে গেল। এবার 10 নম্বরে আসছে পরিবার প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, যেটাতে আপনার সেভিং অ্যাকাউন্ট যেটাকে বলা হয়। প্রথমে আপনার বাবার সেভিং অ্যাকাউন্ট দেবেন। বাবা যদি বার্ধক্য ভাতা নিতে থাকেন তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বারটাই দেবেন। আর যদি বাবা কোনো পেনশন সরকারি চাকুরি হোল্ডার হয় তাহলে ওনার যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার দিলেই হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম আর এখানে ব্যাংকের আইএফসি কোড, এই তিনটে দেবেন। তারপরে আপনার মায়ের নাম্বার, ব্যাংকের নাম্বার, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড। তারপরে পরপর যতগুলো সদস্য এইখানে যেরকম সদস্য লিখেছিলেন সেই সদস্যের সেই তত নম্বর সদস্যকেই এইখানে লিখবেন। মানে এইখানে 1 নম্বর সদস্যতে যে আছে এখানে 1 নম্বর সদস্যতে তারই অ্যাকাউন্ট নম্বরটা হবে, ওইখানে 2 নম্বর সদস্যতে যে আছে তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এখানে হবে। কিন্তু এইটা ভুল করবেন না, ওইখানে 1 নম্বরে লেখা আছে এইখানে 2 নম্বরে লিখে দিলেন, সেটা হবে না। ওই প্রথমে যে সদস্য নম্বর পরপর লিখেছেন 1 2 3 4 5 করে, সে তাদেরই অ্যাকাউন্ট নম্বরগুলো এখানে দেবেন। এবার যদি কোনো বাচ্চা হয় তার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে সেখানে এনে লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল। এরপরে খানা আসছে, এবারে সবার এপিক্স নম্বরগুলো দিতে হবে। বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার আপনার ভোটার কার্ডে দেখবেন লেখা আছে পিছনের দিকে। তো ওই বিধানসভার যে ক্ষেত্রটা হবে আর এইখানে উপরে লিখবেন অ্যাপিক্স নাম্বার। এখানে বিধানসভা ক্ষেত্র যেমন আমার হচ্ছে বারাবণী, তা আমি বারাবণী, আমাদের অংশ নাম্বার 283, বারাবণী 283 এরকম করে লিখে দেবেন। তারপর সবারই এরকম অ্যাপিক্স নাম্বার নেবেন। এবার যার মনে করুন এইখানে ভোটার কার্ড এখনও হয়নি, তার সেটা অ্যাপ্লিকেবল নয়, সে এখানে এনে লিখে দেবেন, যার বয়স হয়নি বা যার ভোটার কার্ড এখনও হয়নি। এরপরে আপনি যদি শিডিউল কাস্ট, শিডিউল টাইপ বা কোনো তপশিল, উপজাতি, অনগ্রসর শ্রেণী এইসবগুলোর মধ্যে যদি কোনো একটাতে পড়েন সেটাতে আপনি টিক মার্ক করবেন। টিক মার্ক করার পরে আপনাকে তার সার্টিফিকেটটা এর সাথে অ্যাটাচ করতে হবে। যেটা আপনি টিক মার্ক করবেন সেই তার সার্টিফিকেট, সরকারি প্রদত্ত যে সার্টিফিকেট আছে সেই কাস্টের জন্যে আপনাকে সেটাকে এর সাথে অ্যাটাচ করতে হবে। এরপরে রেশন কার্ড আসছে। আপনাদের যদি রেশন কার্ড থাকে, ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি না থাকে তাহলে না লিখবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধারণ উল্লেখ করুন। কী কার্ড, আপনার কোন ক্যাটাগরির কার্ড আছে কার্ডের উপরেই দেখবেন লেখা থাকবেন AY না PH H, এই কার্ডের যে ইয়েগুলো দেওয়া আছে সেগুলো আপনার রেশন কার্ডের উপরেই লেখা আছে, সেইটাতে টিকমার্ক করে দেবেন। আপনারা রেশন কার্ড দোকান থেকে প্রতি সপ্তাহে রেশন নেন কি না বা মাসিক রেশন তুলেন কি না, যদি তোলেন তাহলে হ্যাঁ, যদি না তুলতে পারেন, মনে করুন আপনারা বাইরে আছেন, রেশন কার্ডের ওইখানে যাওয়া হচ্ছে না, আপনার বাড়িতে রেশন কার্ড তুলতে পারছে না, তখন আপনি এখানে নাও লিখতে পারেন। বাড়ির ধরন, আপনার বাড়িটা যেটা আছে সেটা কটা রুম আছে, 3টের বেশি, 3টে কিংবা তার বেশি রুম যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি তার থেকে কম থাকে তাহলে না লিখবেন। পারিবারিক জমির মালিকানা, ওই বাড়িটা যেটা আপনি থাকেন সেটা আপনার ভাড়া বাড়ি
না আপনার নিজস্ব বাড়ি। যদি আপনার নিজস্ব বাড়ি হয় তাহলে হ্যাঁ লিখবেন, যদি নিজস্ব বাড়ি না হয়, আপনি কোনো রেন্টেড হাউসে আছেন, তাহলে না লিখবেন। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এবারে আপনার মনে করুন আপনার নামেও জমি আছে, আপনার ওয়াইফের নামেও জমি আছে, বা আপনার ছেলের নামেও জমি আছে। সবার জমি দলিলের মধ্যে যত শতক হচ্ছে সেই পুরো জমিটা এইখানে লিখে দেবেন, কত শতক জমি হচ্ছে। আর একজনের নামে যে জমি থাকে সেটা আপনি ওইটাই লিখে দিতে পারেন। আবার যদি মনে করুন পরিবারের আলাদা আলাদা সদস্যের নামে আলাদা আলাদা জমি আছে, তাহলে আপনাকে সব জমিটা একসাথে মিলিয়ে যোগ করে এইখানে লিখতে হবে কত শতক আছে। আপনার বাড়িতে যদি কারুর নামে 4 হুইলার থাকে, মানে অবাণিজ্যিক 4 হুইলার, মানে নন কমার্শিয়াল, যেটা মানে প্রাইভেট কার বলে, প্রাইভেট কার যদি থাকে তার গাড়ির নাম্বার আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে, গাড়ির সংখ্যা আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। এর মধ্যে আপনার যদি গাড়ি, জিপ, ট্রাক্টর যদি থাকে তাদের নাম্বারগুলো দিতে হবে। মনে করুন আপনার কাছে যদি কোনো 4 হুইলার থাকে, ট্রাক্টর থাকে, জিপ থাকে, এইগুলোও আপনাকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে পারিবারিক সদস্যের স্বাস্থ্য বিমা। আপনাদের যদি কোনো স্বাস্থ্য বিমা থেকে থাকে, আপনার মনে করুন আপনার বাবা কোনো জায়গায় সরকারি সংস্থায় কাজ করছে, সেখানে তার স্বাস্থ্য বিমা আছে, তো তাহলে সেই নাম্বারটা আর কত টাকা সাম এসিওর্ড করা আছে, মনে করুন 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, যত টাকার আপনার মানে করা আছে, আপনার মেডিকেল ইন্স্যুরেন্স করা আছে, সেটা এখানে লিখতে হবে। আর যদি বেসরকারিও আপনি মেডিক্লেম করে থাকেন, সেটা আপনি বেসরকারি লিখে এইখানে প্রিমিয়ামটা লিখবেন, আর এখানে সাম এসিওর্ড কত টাকা করা আছে সেটা লিখবেন। আর কোন কোন সদস্যের নামে করা আছে সেইগুলো এর মধ্যেই পড়ে যাবে, সেইগুলো এর মধ্যে লিখে দেবেন। মেডিক্লেম যদি কারুর করা থাকে, বাড়ির সদস্যের কারুর, তাদেরগুলোও এখানে উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তাই একটু মন দিয়ে দেখলে আপনি পুরোটা জানতে পারবেন। তারপরে আসছে আপনার আয়। আপনাদের সদস্যের আয়কর বা পেশাগত কর প্রদান করেন। আপনাদের যদি প্রফেশনাল ট্যাক্স বা প্যান নাম্বার যদি দিয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি প্যান কার্ড না থাকে তাহলে না লিখবেন। যদি কর প্রদান করে থাকেন আপনাদের তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না করে থাকেন তাহলে না লিখবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যাদের যাদের সদস্যদের প্যান কার্ড আছে তাদের নাম আর প্যান কার্ড নাম্বারটা এখানে লিখবেন। যেমন হেড অফ দ্য ফ্যামিলি মানে আপনার বাবার নামটা এখানে, তার প্যান নাম্বার, তারপরে সদস্য, তারপর আপনার হয়তো মায়ের নাম, মায়ের প্যান নাম্বার, তারপরে যদি ভাই থাকে ভাইয়ের নাম, প্যান নাম্বার, আপনার নাম, প্যান নাম্বার। পরিবারে যাদের নাই, মনে করুন কোনো বাচ্চা এর মধ্যে আছে যার প্যান কার্ড এখনও হয়নি 18 বছরের নিচে, তার এখানে নট অ্যাভেলেবেল লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন, এনে লিখে দিয়ে ছেড়ে দেবেন। কর্মসংস্থানে আপনার পরিবারের প্রধান মানে আপনার বাবা কোনো সংস্থানের সাথে যুক্ত কিনা, সরকারি ক্ষেত্রে কোনো কাজ করছেন কিনা, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী কিনা, সংগঠিত কোনো মানে উদ্যোক্তা বা ব্যবসায়ী বা মালিকানা কোনো কিছু আছে কি না, এগুলো দেখে এইগুলো হিসাবে আপনি সেটাতে টিকমার্ক করে দেবেন। পরিযায়ী শ্রমিক কিংবা বেকার কিংবা অনন্য। এবার আপনার মা যদি হাউসওয়াইফ হয়ে থাকেন, এখানে বেকারের এখানে টিকমার্ক করে দেবেন। তারপরে সদস্যদের যে আছে তাদের ক্যাটাগরিগুলো এখানে সেই হিসাবে টিকমার্ক করবেন। যদি কেউ চাকুরিজীবী হতে চাকুরিজীবী হবে, যার পরিযায়ী শ্রমিক হলে পরিযায়ী শ্রমিক, বেকার হলে বেকার, বা এইগুলো থেকে অন্য কোনো কিছু যদি হয় তাহলে অন্যান্যর মধ্যে লিখতে পারেন। এভাবে এই কলমটা ফিল আপ করার পরে এবার আপনাদের পরিবারের মধ্যে শিক্ষিত কে কে আছে, অশিক্ষিত কে কে আছে। এটা হচ্ছে শিক্ষিত, দেখুন যিনি ক্লাস 4 পর্যন্ত পড়েছেন তিনিও কিন্তু শিক্ষিত। আপনার বাবা মা যদি ক্লাস 3-4 পর্যন্তও পড়ে থাকেন
ওনারা বেশিও পড়তে পারেন, আমি বলছি যাদের কম করে যদি ওনারা নিজের হাতে সই করতে পারেন তাহলে ওনারা শিক্ষিত পর্যায়ে পড়বে। সেই হিসাবে আপনি পরিবারে যতজন শিক্ষিত আছে সেই সংখ্যাটা এখানে লিখে দেবেন। বাচ্চারাও যদি স্কুলে পড়ে থাকে, স্কুলে পড়ছে, তাদের শিক্ষিতর আন্ডারে নিয়ে এখানে শিক্ষিতর মধ্যে টোটাল করে লিখে দেবেন। এবারে পরিবারের এইখানে ডিটেলসে দেওয়া আছে পরিবারে কে কে শিক্ষিত, কে কে হেড অফ দ্য ফ্যামিলি, উনি শিক্ষিত কি অশিক্ষিত, তার শিক্ষাগত যোগ্যতা লিখবেন। তারপরে পরিবার সদস্য 1, 2, 3, 4, 5 সবারই এরকম তাদের শিক্ষাগত যোগ্যতাটা লিখবেন এখানে। শিক্ষিত হলে শিক্ষিত, তার শিক্ষাগত যোগ্যতাটা নিচে লিখে দেবেন। মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, বিএ, এমএ, পিএইচডি বা যত উচ্চশিক্ষিত হোক আপনি তার শিক্ষাগত যোগ্যতাটা এখানে লিখবেন। এবারে কোন সদস্য কোনো সংবিধানের মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় বা পঞ্চায়েত প্রধান যদি কেউ হয়ে থাকেন তাহলে আপনি এইখানে হ্যাঁ লিখবেন, আর আপনার সদস্য নম্বরটা এখানে লিখতে হবে। আর যদি আপনারা এইসব এর আন্ডারে না পড়েন তাহলে এখানে এনে লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল। কোনো সদস্য কি সরকারি পেনশন, যদি কোনো সদস্য আপনার বাবা মনে করুন সরকারি চাকরি করতেন, তিনি যদি এখন পেনশন নিচ্ছেন তাহলে এইখানে হ্যাঁ লিখবেন। আর তার যে পেনশন পিপিও অর্ডার নাম্বার আছে, পেনশন অর্ডার নাম্বার, সেই অর্ডার নাম্বারটা এখানে লিখে দেবেন। আর তার একটা ফটোকপি এই ফর্মের সাথে অ্যাটাচ করে দেবেন। কোনো সদস্য সরকারি পেনশনভোগী হলে তার এটা করে এটা অ্যাটাচ করে দেবেন। কোনো সদস্য যদি জিএসটির আন্ডারে পড়েন, মনে করুন আপনার সদস্যের মধ্যে কেউ কোনো ব্যবসা করেন, তিনারা হয়তো কোনো জিএসটি নাম্বার নিয়ে রেখেছেন, কারণ প্যান কার্ডের এগেনস্টে তো জিএসটি নাম্বার দেওয়া হয়, তো তার জিএসটি নাম্বারটা এখানে দিতে হবে, হ্যাঁ লিখতে হবে, আর জিএসটির নাম্বারটা এইখানটা দিয়ে দেবেন এই জায়গাটাতে। আর যদি না হয় তাহলে কোনো কিছু দেওয়ার দরকার নেই। পরিবারের মোট বার্ষিক আয়, আপনার পরিবারের সবার বার্ষিক আয় কত, আপনার ছেলে কত টাকা ইনকাম করে, আপনার মেয়ে কত টাকা ইনকাম করে, হেড অফ দ্য ফ্যামিলি কত টাকা পেনশন পায় বা কত টাকা ইনকাম করেন, সব মিলিয়ে যতটা আপনার বার্ষিক সারা বছরে যে আয়টা হয় সেই আয়টা এখানে লিখবেন। আপনাদের সিইএ আবেদনের বর্তমান অবস্থা যদি সিইএ আপনাদের হয়ে থাকে তাহলে কোনো ইস্যু আছে কি না, বা আবেদন করা হয়েছে কি না, বা প্রযোজ্য নয় লিখতে পারেন, কারণ আমাদের এখানে সিইএ এখনও হয়নি, প্রযোজ্য নয়। তারপরে আসছে এইটাতে কারুর আপনার পরিবারের মধ্যে যদি কিষাণ ক্রেডিট কার্ড পেয়ে থাকেন বা শিল্প ক্রেডিট কার্ড পেয়ে থাকেন বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড পেয়ে থাকেন বা শিক্ষার্থীদের ক্রেডিট কার্ড পেয়ে থাকেন, তাহলে কোন পরিবারের সদস্যের কার এগেনস্টে এই কার্ডটা ইস্যু হয়েছে তার এখানে যে তারিখে ইস্যু করা হয়েছে সেই আর আইডি সংখ্যাটা এখানে লিখবেন, আর সদস্য সংখ্যা নম্বরটা, ক্রেডিট কার্ড নম্বরটা উপরে লিখবেন, আইডি সংখ্যাটা লিখবেন, আর এইখানে যে তারিখে আপনার কার্ডটা ইস্যু করা হয়েছে সেটা লিখবেন। তারপরে আসছে আপনাদের এসআইআরে যদি কারোর নাম বাদ পড়ে থাকে, আর এই মামলাটি যদি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, আপনাদের যদি কারোর পরিবারের মধ্যে নাম কেটে থাকে আর সেটা ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা যদি কোনো সদস্যের হয়ে থাকে তাহলে তার এইখানে লিখবেন হ্যাঁ, মামলার বিবরণটাও এখানে লিখে দেবেন কী কারণে তাদের নাম বাদ গেছে। আর যদি কোনো কিছু না হয়, আপনাদের ভোটারে যদি সবার নাম থাকে তাহলে এখানে প্রযোজ্য নয় লিখে দেবেন, প্রযোজ্য নয় বা না এ টিকমার্ক করে দিতে পারেন। তারপরে এইখানে আপনার পরিবারের শিশুর সংখ্যা, শিশু সদস্য কজন আছে
শিশু সদস্য বলতে 18 বছরের নিচে যারা আছে, যারা পড়াশোনা করছে, তাদের এখানে লিখে দেবেন। তাদের সরকারি স্কুলে পড়ে কি না, বেসরকারি স্কুলে পড়ে কি না, কোনো স্পন্সর্ড বিদ্যালয়ে পড়ে কি না, সেটা টিকমার্ক করে দেবেন। শিশু সদস্য নাম লিখবেন এইটাতে, এটা কোন শ্রেণীতে পড়ে, তার স্কুলের নাম, আর ধরন হচ্ছে এই সরকারি সাহায্যপ্রাপ্ত, স্পন্সর্ড বিদ্যালয় আর বেসরকারি বিদ্যালয়, যেটাতে পড়ে সেই হিসাবে আপনি এটা টিকমার্ক করে দেবেন। এই হিসাবে যতজন শিশু আছে শিশুদের এইগুলোতে ভরে দেবেন। তারপরে হচ্ছে শিশুদের টিকাকরণ। আপনাদের যে শিশু সদস্য যে আছে আপনার পরিবারে, তাদের সব টিকাগুলো নেওয়া হয়েছে কি না। যদি সব টিকা নিয়ে হয়ে যায় তাহলে এখানে হ্যাঁ লিখবেন, আর তার যে টিকাকরণ কার্ড যেটা আছে সেটা এর সাথে ফটোকপি করে অ্যাটাচ করে দেবেন। আর যদি না নেওয়া হয়ে থাকে টিকা, তাহলে কী কারণে নেওয়া হয়নি সেই কারণটা এখানে উল্লেখ করে দেবেন। তারপরে আসছে আপনারা কি কোনো এখনো পর্যন্ত ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন? মানে আপনারা যদি কোনো যেমন বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, যেগুলো আগের সরকার দিয়ে এসছে, সেই সব প্রকল্পে যদি আপনাদের কোনো কারুর নাম জড়িত থাকে, যেমন আগে যারা লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছিলেন তারা এখানে লিখবেন প্রকল্পের নাম, 1 নম্বরে লিখবেন লক্ষ্মী ভাণ্ডার। আর যদি হ্যাঁ মানে যারা নিচ্ছেন প্রথমে লিখবেন হ্যাঁ, তারপর লিখবেন লক্ষ্মী ভাণ্ডার। যদি মনে করুন কেউ মানবিক পেয়ে থাকে বা কেউ বিধবা প্রকল্প পেয়ে থাকে, এখানে লিখবেন হ্যাঁ বিধবা প্রকল্প, প্রকল্পের নামে এখানটা লিখবেন বিধবা প্রকল্প। সেই হিসাবে যে প্রকল্পের আওতায় আপনারা পড়ছেন, কেউ যুবসাথী, কেউ বিধবা ভাতা, কেউ বার্ধক্য ভাতা, কেউ লক্ষ্মী ভাণ্ডার, যেগুলো আপনারা পেয়ে আসছেন সেই সব প্রকল্পের নাম লিখে আর হ্যাঁতে টিকমার্ক করে দেবেন। আর যারা কোনো কিছু পাচ্ছিলেন না তারা নাতে টিকমার্ক করে দেবেন। তারপরে আসছে এরপরের থেকে আপনার এইটা আপনার যে সংসদ আছেন ওনার সঙ্গে কথা বলে ওনাদের অফিসিয়ালি এইগুলো স্বাক্ষর হবে। সেইগুলো দেখে আপনাদের যে নবনির্বাচিত বিধায়ক হয়েছেন ওনার অফিসে গিয়ে ওনাদেরকে স্বাক্ষর সাইন করিয়ে এই ফর্মটা জমা দিতে হবে। এই হলো, খুব একটা বেশি কিছু নেই, কিন্তু ফর্মটা অনেক বড় বলে সবার মনের মধ্যে একটা দ্বিধা আসছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।